এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আপনি কি জানেন যে বাক্য কোনো তথ্য জানতে বা প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাকে কি বলে? আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এই ভিডিও শেষ হলে আপনি প্রতিটি কোয়েশ্চেন সেন্টেন্স শর্টকাটে চিনতে পারবেন, আর কোনো কনফিউশন থাকবে না। আশা করি এই ভিডিও শেষ হলে তুমি প্রতিটি কোয়েশ্চেন সেন্টেন্স শর্টকাটে চিনতে পারবে, আর কোনো কনফিউশন থাকবে না। আর হ্যাঁ, ভিডিও স্কিপ করলে নিজেরই কিন্তু লস বলে দিলাম। তাহলে আসি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো এমন একটা বাক্য যেটা কি করে তথ্য কিন্তু জানতে বা প্রশ্ন করতে ব্যবহৃত হয়, তাকে কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ওকে, তাহলে আবার বলি, যে বাক্য দেখলে মনে হচ্ছে যে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, কিছু জানতে চাইতেছে, প্রশ্ন করতেছে, এরকম বোঝালে সেটা কিন্তু কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে সহজ তিনটা ওয়ে আছে, একদম ইজি তিনটা টেকনিক। ওকে, প্রথম যে টেকনিকটা, এটা সবাই আমরা কম বেশি বুঝি, যে বাংলা বাক্য হোক, ইংরেজি সেন্টেন্স হোক, আমরা কিন্তু শেষে যদি কোয়েশ্চেন মার্ক দেখি তাহলে বুঝি এটা আসলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এখন এটা আমরা কখন চিনি না? যখন আমাদেরকে বলে পাংচুয়েশন মার্ক যথাযথ জায়গায় ব্যবহার করতে, তখন কিন্তু সেন্টেন্সের মধ্যে কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোয়েশ্চেন মার্ক হবে, কোথায় এক্সক্লেমেশন মার্ক হবে, এগুলো কিন্তু দেওয়া থাকে না। আমাদেরকে কিন্তু বলে যে যথাযথ জায়গায় যথাযথ পাংচুয়েশন মার্কগুলো কি করার জন্য, ইউজ করার জন্য। ওকে, তো তখন আমরা কিভাবে চিনবো? তখন তো কোশ্চেন মার্ক থাকবে না। তখন যেভাবে চিনতে পারে সেটা হচ্ছে, সাবজেক্টের আগে কি থাকতে পারে? অক্সিলারি ভার্ব। ওকে, আবার কি থাকতে পারে? ডাব্লিউএস ওয়ার্ডের পরে ভার্বের প্রেস ফর্ম থাকতে পারে। আচ্ছা, প্রথম যেটা থাকতে পারে, যেমন বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকবে, সেটা কিভাবে? যেমন আমরা যদি প্রথমে বাক্যটা দেখি, আর ইউ কামিং টু দ্য ক্লাস, তুমি কি ক্লাসে কি করতেছো, আসছো? তুমি কি ক্লাসে আসছো? তাহলে কি করছে? কোয়েশ্চেন করছে, শেষে কি আছে? কোয়েশ্চেন মার্ক আছে। ওকে, সো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে প্রথম শর্তটা কি? প্রশ্ন সেন্টেন্সে সবসময় কোয়েশ্চেন মার্ক থাকতে হবে। ওকে, তারপর আরেকটা যদি সেন্টেন্স দেখি, ডিড শি ফিনিশ হার হোমওয়ার্ক, সে কি হোমওয়ার্ক শেষ করেছে? তাহলে কি করছে? একটা তথ্য জানতে চাইছে, সে কি তার হোমওয়ার্ক শেষ করেছে? শেষে কি আছে? এই যে কোয়েশ্চেন মার্ক আছে কিনা। সো প্রশ্ন হলো, বাক্যের শেষে সবসময় কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকা লাগবে। তাহলে আমাদের প্রথম যে টেকনিকটা, আমরা কিন্তু এটা বুঝতে পারছি আশা করি, এই যে প্রত্যেকটা শেষে কিন্তু কি আছে? কোয়েশ্চেন মার্ক আছে কিনা। এখানে আমি যতটা এক্সাম্পল দিচ্ছি, প্রত্যেকটা এক্সাম্পলের শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে। আশা করি এটা সবাই কি করতে পারছেন, বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় টেকনিকটা দেখবো, যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসলে কিভাবে সেটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয় নাকি। আচ্ছা, এখানে বুঝতে হবে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব বা বেস ফর্ম কিন্তু আলাদা। অক্সিলারি ভার্ব হলো সেই ভার্ব যা প্রশ্ন করতে বা টেন্স দেখাতে সাহায্য করে। ওকে, এগুলো সাবজেক্টের আগে আসে। যেমন মোস্ট কমন যেগুলো, অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, ক্যান, মে, মাইট ইত্যাদি। তাহলে মূল ভার্ব বা বেস ফর্ম হলো মূল কাজ করা ভার্বের, নাকি, যা কি করে অক্সিলারি ভার্বের পরে আসে। ওকে, তাহলে যদি আমি উদাহরণ দিয়ে দেখাই, ইজ হি ইউর টিচার, তাহলে এখানে ইজটা হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব। আর এই যে টিচার, টিচার হচ্ছে কি শিক্ষক, এটা মূল ভার্ব অথবা স্টেটমেন্ট নয়, এখানে মূল ভার্ব নাই, এই বাকি কোনো মেইন ভার্ব নাই। তাহলে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হয়। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হি, তাহলে হির আগে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। হির আগে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। তাহলে এখানে আমরা বলেছি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে, থাকলে সেটা কি? সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে বুঝাইছে, ইজ হি ইউর টিচার, সে কি তোমার শিক্ষক? কোশ্চেন করছে না, শেষে কোশ্চেন মার্ক আছে না। সো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, আমরা যদি নেক্সট সেন্টেন্সের দিকে তাকাই, হ্যাভ দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তারা কি তাদের প্রজেক্ট কমপ্লিট করেছে? তাহলে এটা কিন্তু একটা কোশ্চেন বুঝেছে। দেখেন এখানে যে হ্যাভটা আছে, এটা হচ্ছে টু হ্যাভ ভার্বের হ্যাভ, তাহলে এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব। আর এখানে সাবজেক্ট কোনটা? দে, সাবজেক্ট কোনটা? দে। ওকে, আর মেইন ভার্ব বা বেস ফর্ম কোনটা? সেটা হচ্ছে কমপ্লিট, সেটা হচ্ছে কি? কমপ্লিট। কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম হওয়ার কারণে কি হয়েছে? ইডি যুক্ত হয়েছে। ওকে, কিন্তু আমাদের কথা হচ্ছে কি, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে, তাহলে বসছে কিনা? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসছে। তাহলে দেখো, প্রশ্ন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অথবা মেইন ভার্বের প্যাটার্ন কিন্তু থাকবে। এই ফর্মুলা মনে রাখলে কনফিউশন কিন্তু
আর থাকবে না। ওকে, আচ্ছা। এবার রুল নম্বর থ্রিতে আসি আমি। থ্রিতে আসি, যেখানে বলা আছে যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে ভার্বের কি বসে, বেস ফর্ম বসে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলা? হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি। ওকে, তাহলে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করে। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়। ওকে, অক্সিলারি ভার্বও লাগানো হয়। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, এখানে ডুটা কিন্তু আবার অক্সিলারি ভার্ব, ডুটা কিন্তু অক্সিলারি ভার্ব, আর ওয়ানটা হচ্ছে কিন্তু ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এটা দ্বারা বুঝেছে তুমি কি খেতে চাও, তুমি কি খেতে চাও। তাহলে আমরা কি দেখছি যে ওডাব্লিউএস এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে ভার্বের বেস ফর্ম কি, ডু। ভার্বের বেস ফর্ম কি, ডু, যেটা অক্সিলারি ভার্ব। এটার পরে যে ওয়ান্ট আছে, ওয়ান্টটা তো কি চাওয়া, এটা কিন্তু ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে কি দেখছি যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম কি, ওয়ান্ট, আর অক্সিলারি ভার্ব কি, ডু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট শেষে কি আছে, কোশ্চেন মার্ক আছে। আর কি জানতে চাইছে, তুমি কি খেতে চাও, তার মানে এখানেও কোশ্চেন করা হয়েছে, তার মানে এটাও কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা। এরপর বাক্যে যদি আমরা দেখি, হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় থাকে, এখানে কিন্তু কোশ্চেন করাইছে যে সে কোথায় থাকে সেটা জানতে চাচ্ছে, তাই না? তাহলে এখানে যে ডাসটা আছে এটা কিন্তু অক্সিলারি ভার্ব, আর যে লিভ, লিভ তো বাস করা, এটা কিন্তু ভার্বের বেস ফর্ম। তার মানে এটাও কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, এটাও কিন্তু আমাদের শর্তের সাথে মিলে গেছে। ওকে, এরপর শুনে দেখি, হু টিচেস ইংলিশ, কে ইংরেজি শেখায়। এখানে টিচেস, টিচেস হচ্ছে কি, মেইন ভার্ব, সিম্পল প্রেজেন্টের মেইন ভার্ব। ওকে, যদি ডাব্লিউএস কোশ্চেন হয় আর সিম্পল প্রেজেন্টে ডু ডাস লাগানো হয় কেমন, তাহলে অক্সিলারি আসে। হু টিচেস ইংলিশ, কে ইংরেজি শিখায়, তাহলে এটা কিন্তু কোশ্চেন করা হয়েছে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে ভার্বের বেস ফর্ম আসছে, সো এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যে ভার্ব আসে সেটাই বেস ফর্ম। অক্সিলারি ভার্ব সবসময় কি করে, সাবজেক্টের আগে বা ডাব্লিউএস প্লাস সাবজেক্টের আগে। ওকে, আচ্ছা। সো আশা করি ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো কনফিউশন নাই, যে তিনটা টেকনিক দিয়ে কিভাবে আমরা যে কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো, বা কোনো সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আশা করি এই ভিডিওর পর আর কোনো কনফিউশন থাকবে না। যারা এখনো বুঝতে পারোনি, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, না টেনে। ওকে, এই শর্টকাট নিয়মে যেভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায় আমি দেখিয়েছি, আমি বাকি যে সেন্টেন্স টাইপগুলো আছে ওইগুলো কিন্তু এভাবে শর্টকাটে কিভাবে চেনা যায় ওই টেকনিকগুলো দিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করেছি। সো এই ভিডিও দেখার আগে অবশ্যই ওইগুলো কি করবে, দেখে আসবে, অথবা এই ভিডিওর পরেও কিন্তু পাশাপাশি ওই ভিডিওগুলো দেখতে পারো। তাহলে শর্টকাটে সেন্টেন্সগুলো চিনতে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, তাহলে আজকের ক্লাসে আমি হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, 5টা কোয়েশ্চেন সেন্টেন্স খুঁজো, গোল্ডেন টেস্ট দাও, প্রতিটি কোয়েশ্চেন মার্ক, অক্সিলারি ভার্ব এবং ডাব্লিউএস ওয়ার্ড চেক করো প্রত্যেকটা সেন্টেন্সের। এই অভ্যাস করলে প্রতিটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি শর্টকাটে চিনতে পারবে, আর গ্রামার আরো সহজ হয়ে যাবে। ওকে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স খালি ভিডিও দেখে শিখলে চিনলে এবং জানলে হবে না, ওটা প্র্যাকটিক্যালিও কিন্তু চিনতে হবে, জানতে হবে। তার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।